মেয়ে তুমি তো আমার চেনা, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার আজে কি হলো। যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে। মেয়ে কথা না কও, মেয়ে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে। হৃদয়ে ভেসে যাবো আজ দুজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। আজকের দিনে নারীরা কিন্তু পিছিয়ে নেই, এগিয়ে গেছেন অনেক দূর। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এক কিংবদন্তি নারীকে। তিনি বাংলাদেশের যখন বিজ্ঞাপনের ব্যবসা শুরু হয়, মানে বিজ্ঞাপন প্রচার শুরু হয়, সে প্রথম থেকে কাজ করে যাচ্ছেন। তিনি বিখ্যাত বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের ফাউন্ডার চেয়ারম্যান গীতিয়ারা সাফিয়া চৌধুরী। তার সাথে সাথে এটাও বলতে হয়, তিনি হচ্ছেন প্রথম সদস্য ঢাকা ক্লাবের, যিনি একজন নারী। আমরা কথা বলবো গীতিয়ারা সাফিয়া চৌধুরীর সঙ্গে। গীতিয়ারা আপা, আপনার তো আসলে পরিচয় অনেকগুলো, সেগুলো আমরা কথোপকথনে বের করে নিয়ে আসব। তার আগে বলেন কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। যে মানুষের একটা স্বর্ণালী সময় হচ্ছে চাইল্ডহুড, মানে শৈশব, এবং আপনার শৈশবটা খুবই সুন্দর আমি যতটুকু জানি। একটু শৈশবটাকে বলেন, কেমন ছিল আপনার শৈশব? আমার দাদু হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমার দাদুর সাথে কথা অনেক বলার আছে। হ্যাঁ, প্রথম যেটা বলবো সেটা হলো, আমি যখন স্কুলে ভর্তি হলাম, দাদু এসে আমাকে বললেন, তুই যা চাবি ইংরেজিতে লিখে আমি সেইটা দিব, কিন্তু নিজের হাতে লিখতে হবে। দিয়ে আবার হাসলেন, হেসে বললেন কি, আমি যাতে পড়তে পারি, হাতের লেখাটা সুন্দর হতে হবে। আমি বললাম আচ্ছা। তারপরে আমি লেখাটিকা শিখলাম। লেখাটিকা শিখে আমি লিখলাম, দাদু আই ওয়ান্ট এ গোল্ড এরোপ্লেন হেয়ার ক্লিপ। আচ্ছা। আমার মাকে প্রথমে দেখালাম। আম্মা দেখে বললেন, এসব জিনিস কেন চাচ্ছ? আমি কিচ্ছু বললাম না। দাদু যখন আসলেন দাদুকে দিলাম। দাদু দেখে ওটা বললেন, চলো জুতাটা পরে নাও, চলো আমার সাথে। নিয়ে আমাদেরকে পাটুয়াটুলিতে, তখন সব স্বর্ণের দোকান, ওখানে নিয়ে গেলেন। অর্ডার দিয়ে আমাকে গোল্ড এরোপ্লেন হেয়ার ক্লিপ বানিয়ে দিলেন দাদু। এটা হলো দাদুর সাথে আমার প্রথম ইয়ে। তারপরে থেকে যতবার আমি মানে স্কুলে যাচ্ছি, করছি, রেজাল্ট হচ্ছে, দাদু আমাকে অলওয়েজ এনকারেজ করেছে। ইন্টারমিডিয়েট যখন পাশ করলাম, আমি ভালো রেজাল্ট করেছি, দেখছি আমার আম্মা খুব কাঁদছেন। আমি বুঝতে পারছি না আম্মা এত কাঁদছেন কেন। আমি বারে বারে বলছি যে আম্মা আপনি কাঁদছেন কেন, আমি তো ভালো রেজাল্ট করেছি। বুঝি না। দাদুকে দেখে আম্মা আরও কাঁদছেন। আমার দাদু দাদির সাথে আমার আম্মার কিন্তু খুব ক্লোজ রিলেশনশিপ, ওনারা অসম্ভব আদর করতেন আম্মাকে। দাদুকে দেখে আম্মার কান্না তো আমি বুঝতে পারছি না। তারপরে দাদু, আম্মা বেরাচ্ছেনও না, মানে ঘরের ভিতরে ঢুকা। দাদু এসে আমাকে বলছেন কি, পাশ করেছি, মিষ্টি খাওয়ালেন, তারপরে এটা সেটা বলে টলে বলছেন, কি পড়বি ঠিক করেছিস? যখন বলছেন উনি কি পড়বি ঠিক করেছিস, দেখছি আমার আম্মা পর্দাটা ফাঁক করে এমনি করে মাথাটা ঢুকাচ্ছেন। তা আমি বললাম যে আমি তো দাদু ইকোনমিক্স পড়তে চাচ্ছি, আব্বা বলছেন ইংলিশ পড়তে। ইংলিশ পড়ব, ভালো। দিয়ে ব্যাগটা খুলে ফর্মটা দিলেন। যখন ফর্মটা দিয়েছেন তখন আম্মা একদম ভিতরে ঢুকে গিয়েছেন। পরে শুনলাম যে আম্মার চিন্তা ছিল আমি সবচেয়ে বড় গ্র্যান্ডচাইল্ড আর কি, যে দাদু বুঝি বলবেন হয়ে গেছে ইন্টারমিডিয়েট, এখন বিয়ে দিয়ে দাও। সেই ভয়ে যে আমার আম্মার খুব শখ যে আমি পড়াশোনা করব, সেই তা দিলেন ফর্ম। আমি ভাবলাম, খুশি হলাম। যাচ্ছেন যখন উঠে, তখন আবার আমাকে 10 টাকা দিচ্ছেন। তা বললাম, দাদু আপনি তো আমাকে আগে 100 টাকা দিয়েছেন, আবার 10 টাকা কেন দিচ্ছেন? তখন হাসছেন, হেসে বলছেন, তুই দুটো লম্বা হাতের ব্লাউজ বানিয়ে নিস। তা আমি ভাবলাম এইবারে বুঝি বলবেন বোরখা পরে যাস বা কিছু। তখন বলছেন, কেন বললাম এটা?
তা আমি উত্তর দিচ্ছি না, আমি একটু চিন্তায় আছি কি বলবো। তখন উনি আমার আম্মার দিকে তাকিয়ে বলছেন, আম্মা আমি কি বলেছি তোমাকে, পর্দাটা হলো মেয়েদের মনে, মানুষের মনে। আমি পর্দার জন্যে বলি নাই, আমার পত্নীর হাত দুটো খুব সুন্দর, কারোর যদি নজর লেগে যায় তো আমাকে মধুর স্মৃতি, একদম মধুর স্মৃতি, মধুর স্মৃতি। তো এই করে দাদু কিন্তু আবার আমি যখন অনার্স পাশ করলাম তখন আবার সেই মজার আর একটা কথা বলি। দাদু এসে আমাকে বললেন কি, সব ওরকম মিষ্টি খাওয়ালেন, টাকা দিলেন, এটা করে টোরে, তারপরে বলছেন কি কোরআন শরীফ পড়েছিস? আমি বললাম জি দাদু পড়েছি, এবং পড়িও, আমাদের বাড়িতে নিয়ম ইয়ে। তা বললাম জি দাদু পড়েছি, এখনো পড়ি। তখন বলছেন তোতা পাখির মতো পড়িস না মানে বুঝে পড়িস? আমি বললাম মৌলভী সাহেব যখন পড়িয়েছিলেন তখন মানে বুঝিয়েছিলেন, এখন মোটামুটি তোতা পাখির মতোই পড়ি। তখন উনি আমাকে একটা ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য কোরআন বের করে দিয়ে বলছেন কি, তোর তো বাংলার চেয়ে ইংরেজিতে দখল বেশি, এটা ভালো করে পড়িস। তা আমি চিন্তা করছি নেক্সট কি বলবেন। তখন বলছেন কেন পড়তে বললাম? তা আমি ইতস্তত করছি কি উত্তর দেবো। তখন উনি বললেন কি, দেখতে দেখতে অনার্স থেকে মাস্টার্স দেখতে দেখতে পাস করে যাবি, আব্বা আম্মা ধরে বেঁধে কাউকে তোর ঘাড়ে চাপিয়ে দিতে পারে বিয়ের জন্যে। ইসলাম গিভস ইউ দ্য রাইট টু চুজ ইউর ওন লাইফ পার্টনার। আমি তো মহা খুশি তখন, বিকজ আমি আর আমার উড বি হাজব্যান্ড তখন উই ওয়ার ইন দ্য সেম ক্লাস, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি, ও পলিটিক্যাল সায়েন্সে, আমি ইংলিশ লিটারেচার। বাট অবভিয়াসলি তখনকার দিনে তো ইউনো ছেলে স্ট্যাবলিশ হতে হবে, এটা সেটা, আর অনেক প্রপোজাল আসছে, যারা ওরকম সিএসপি, তো ব্যাংকার, তো এটা সেটা। আমার টেনশন ছিল। দাদু এটা বলাতে মহা খুশি। তারপরে আমি অবজারভারে চাকরি করতাম তখন, অল মেন, আমি একটা মেয়ে ওখানে। দাদু বলছেন স্বামী এসে বলতে পারে তুমি অবজারভারে ছেলেদের মাঝখানে কাজ করতে পারবে না, ইসলাম গিভস ইউ দ্য রাইট টু ওয়ার্ক। এরকম করে করে না দাদু আমাকে সব বললেন। ইউনো আমার এত ভালো লাগলো তখন এই দাদুর ইয়ে। তো দাদুর সাথে এরকম আমার সেটা অনেক বলতে পারি, শেষ হয়ে করা যাবে না। তো আপনি তো লেখালেখির সাথে জড়িত ছিলেন, একেবারে ছোটবেলা থেকে লিখতেন। আমি যখন কেজি 2-তে পড়ি তখন থেকে। তো যখন আপনি আপনার বিয়ের পরে দেশের বাইরে ছিলেন, তখন আপনি জব করেছেন, বিভিন্ন পত্রিকায় লিখেছেন, এবং বেশ নামকরা পত্রিকাতেই লিখেছেন। তো ওই স্মৃতিগুলো একটু বলেন। আমি যখন ঢাকায় যখন, তখন তো বললাম আমি ছোট কেজি 2-তে যখন পড়ি তখন, আর লেখা বের হলে হয় কি খুব উৎসাহ লাগে যে নিজের লেখা একটা প্রিন্টে বেরিয়েছে। ওইটা দেখে তখন আরেকটা কাগজে পাঠাতাম। তারপরে ঢাকার কাগজগুলোর থেকে তখন একটু ইয়ে লাগতো যে দেখি করাচির কাগজে পারি কিনা বের করতে, পাঠাতাম ওখানে বেরাতো। তারপরে দেখতাম আচ্ছা দেখি তো কলকাতার কাগজে বেরায় কিনা, পাঠাতাম আবার কলকাতার প্রিন্ট হতো। তো ছোটদের পেজে আর কি। তো এই করে করে লেখা শুরু করলাম আর কি। এবং যখনই লেখা বেরাতো তখনই উৎসাহ লাগতো যে লেখা বেরিয়েছে। এবং আবারও আমি দাদুর কথা বলবো যে আমার লেখা বেরালে দাদু ওটা পড়ে উনি মিষ্টি নিয়ে আসতেন, আমাকে খাওয়াতেন, তারপরে হয় আমাকে কলম দিতেন, নাই একটা বই দিতেন, নাই নালে ডিকশনারি দিতেন, নালে কিছু না কিছু একটা জিনিস দিতেন। তো এই উৎসাহটা দাদুর থেকে আব্বা আম্মাও করতেন, কিন্তু দাদুরটাই বলছি বেশি করে, দাদুকে বেশি ভালোবাসতেন, এখনো বাসেন বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর তো বিয়ে হলো, হ্যাঁ, ম্যারিড লাইফ, তারপর বাংলাদেশে আসলেন বাইরে থেকে, হাজব্যান্ডের সাথে চলে আসলেন। অ্যাডকমের যাত্রাটা কিভাবে শুরু হলো? অ্যাডকম শুরু করেছি আমি 4th জুলাই 1974-এ। আচ্ছা, অনেক দিন তো হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে। এটা কিন্তু হঠাৎ করেই শুরু করেছি। ছোট্ট ছিল, ছোট্ট একদম, একটা 10 ফিট বাই 10 ফিট একটা রুম, 5টা লোক। আমি ফ্যানও অ্যাফোর্ড করতে পারতাম না, এত গরম থাকতো যে ঘরে বসতে পারতাম না এরকম। আর 5 জন লোক ওই অতটুকু একটা রুমের মধ্যে, অসম্ভব। কিন্তু মানে কাজের যে উৎসাহ, আর একটা জিনিস আমি বলবো যে কোনো লোকই প্রথম যখন শুরু করে তখন তো একটা ইয়ে থাকে, হ্যাঁ, কিন্তু মেয়ে হিসাবে কিন্তু আর একটু এক্সট্রা করতে লাগে। কি জন্যে আমি সবসময় এই কথাটা বলে এসেছি যে আমাদের দেশের পুরুষরা কিন্তু মেল শোভেনিস্ট না, বেশিরভাগ না, কিন্তু ওনারা খুব প্রোটেক্টিভ। আমাকে যেরকম বলতেন যে রাত জেগে, তখন প্রিন্টিংয়ের কাজ বেশি, তো
রাত জেগে আপনি প্রেসে থাকতে পারবেন এত রাত করে? আবার কেউ বলতেন আপনার ছোট বাচ্চা, আপনি বাচ্চাকে রেখে পারবেন? সবকিছু সামলানো সামলানো, কাজ করা, হ্যাঁ। এই জিনিসগুলো ওনারা খুব হতেন, মানে সিম্প্যাথেটিক। না আপা, এটা কিন্তু আপনি খেয়াল করবেন শুধু একজন নারীর দিকেই আঙুল তোলা হয়। হ্যাঁ, সেটাই আমি বলছি যে মেয়ে হিসাবে একটা এক্সট্রা পেতাম আর কি, ঝামেলা মনে হতো। তো সেই জন্য অনেক সময় আর কি যে এক্সট্রা আমার করে প্রুভ করতে হতো যে আই ক্যান ডু ইট। তখন কিন্তু বেশিরভাগ এমডিদের একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে স্টেনোগ্রাফার থাকতো, আর কোনো ছিল না। কিন্তু এখন তো এত ভালো লাগে যখন অফিসে ঢুকি, কত মেয়ে কাজ করছে, এবং অনেক অনেক অফিস আছে যেখানে হেড অফ দি অর্গানাইজেশন ইজ এ লেডি। তো যেখানে আপনার 5 জন ছিল, হ্যাঁ, সেখান থেকে এখন আপনার কতজন? ও, এখন আমরা অনেক। এখন আপনার কেমন লাগে যে এত বড় অফিস, এত বড় বিজনেস, এত ভালো লাগে, খুব ভালো লাগে। এবং আমার এখানে ছেলে মেয়ে মোটামুটি সমান সমানই বলতে গেলে, যে যেখানে আছে, ভেরি ভেরি গুড এনভায়রনমেন্ট। আচ্ছা, তো একটা জিনিস কি আপা, আমরা কিন্তু প্রতিদিন খবরের কাগজ যখন খুলি, প্রতিদিনই আমরা শুধু দেখি নির্যাতিত নারী। এত আমরা স্লোগান দিচ্ছি, এত কিছু করছি, তারপরে কিন্তু নির্যাতন বন্ধ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার কোন একটা সাজেশন, কি করা উচিত? আমি একটা কথা বলি সবসময়, যে নারী নির্যাতন বন্ধ করার জন্য সবচেয়ে প্রথম দায়িত্ব হলো একটা মায়ের। আমি মা হিসাবে আমার ছেলেকে ছোটকাল থেকে যদি শিক্ষা দিই যে একটা মেয়েকে মর্যাদা দিতে হবে, একটা মেয়েকে তার ডিউ রেসপেক্ট তাকে করতে হবে, সেগুলি যদি আমি শিখাই, তাহলে কিন্তু আমার ছেলেটা সেটা শিখবে। তো আমি মা হিসেবে আমার দায়িত্বটা প্রথম। তাইলেই কিন্তু আমরা যদি, আমার ভাইকে আমার শিখাতে হবে, আমার আশেপাশে যারা আছে তাদেরকে শিখাতে হবে, তাইলে কিন্তু আমরা পারি। আমরা মেয়েরা অনেক কমে যায়, অনেক কমে যায়। একটা কথা আছে, দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড। সো উই ক্যান রুল দ্য ওয়ার্ল্ড ইফ ইউ ক্যান রক দ্য ক্রেডল প্রপারলি। রাইট। আপনি বাচ্চাদের কথা বলেন। আমার এক ছেলে এক মেয়ে, ওরা দুজনেই ব্যবসায়ী। আমার মেয়ে আমার কম্পিটিটর, ও আর একটা এজেন্সি চালায়। আমার ছেলে আমার সাথে আছে, এবং আরও আমার অন্যান্য ব্যবসা যেগুলো আছে সেগুলিও সে দেখে। আচ্ছা, আমার বাচ্চারা লক্ষ্মী বাচ্চা। আপনার হাজবেন্ডের সাপোর্ট কিরকম পেয়েছেন আপনি? অসম্ভব সাপোর্ট পেয়েছি আমি। আই এম ভেরি গ্রেটফুল টু হিম। মানে সব কিছুতে আমি যখন, ইনফ্যাক্ট আমি যখন প্রথম আমার ব্যবসা শুরু করলাম, আমাকে যখন আমার কিন্তু ব্যবসা শুরু করার ইচ্ছা ছিল না। আমি একটা এজেন্সিতে কাজ করতাম, ছেড়ে দিলাম। 1 মাস নোটিস পিরিয়ড সার্ভ করার পরে যেদিন প্রথম দিন আমি বাড়িতে, সেদিন আমার এক ক্লায়েন্ট ফোন করলো। প্রথমে বললো যে উই ওয়ান্ট ইউ টু ডু দিস, ব্রিটিশ ভদ্রলোক। তা আমি বললাম যে সরি, আই হ্যাভ লেফট দ্য এজেন্সি। বলে উই নো ইট। তা আমি বললাম দেন হাউ উইল আই ডু ইট? বলে ইউ আর ইন্টেলিজেন্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উই মিন, ওপেন ইউর ওন। আমি তো কাঁপছি তখন ভয়ে, কি করব? তো গিয়ে আমার সাথে আমার শাশুড়ি থাকতেন, আমার শাশুড়িকে গিয়ে বললাম। আমার শাশুড়ি বললেন করো, তোমার আব্বা বলেছেন না জাস্ট ডু ইট, সো জাস্ট ডু ইট। সাপোর্টিং। হ্যাঁ, আমার শাশুড়ি অসম্ভব সাপোর্টিং ছিলেন। গেল, ফোনটা রেখে আমার শাশুড়ির সাথে কথা বলে আবার এসছি, আবার আর একটা ফোন, আর এক ক্লায়েন্ট। সেই ক্লায়েন্ট আবার জার্মান, সে আবার সেম কথা। আবার গিয়ে শাশুড়িকে বললাম, উনি আবার একই কথা বললেন। তারপরে আমি ভাবলাম মা তো একই কথা বলছেন বারে বারে। তো আমার আম্মাকে ফোন করলাম, আম্মা বললেন করো, পারবে তুমি। তারপর ভাবলাম যে না, আম্মা বুঝছেন না। আব্বাকে ফোন করলাম, আমার আব্বা তখন বললেন জাস্ট ডু ইট। তারপরে দেখলাম কি এগুলি ঠিক হচ্ছে না, এনারা ইমোশনাল মানুষ কথা বলছেন। ভাবলাম যে আচ্ছা একটু সেন্সিবল লোক আমার হাজব্যান্ড, তাকে জিজ্ঞেস করি। তো তাকে ফোন করলাম, করে বললাম যখন, তো আমার হাজব্যান্ড জানে আমাকে কি করে রাগিয়ে দিয়ে কাজ করাতে হয়। তখন সে শুনে বলছেন করো। তখন আমি বলছি কী করবো, কী করে এসে, তখন সে আমাকে রাগাচ্ছে, বলছে খামাখা আব্বা বলেছেন তোমাকে ছেলে করে মানুষ করেছেন, একটা ছেলে যদি এই অপরচুনিটি পেত, হি উড হ্যাভ গ্র্যাবড ইট। বাস আমি গেলাম রেগে, যে কি আমি পারবো না, আইল ডু ইট। এই যে রাগিয়ে দিল আমাকে। এই তারপরে থেকে ও কিন্তু আমাকে সারাক্ষণ সাপোর্ট করেছে, কোনো সময় বলে নাই যে কেন এটা করছো, বা কেন তুমি দেরি করে আসছো বাড়ি ফিরছো, বা কেন এটা করছো। অলওয়েজ সাপোর্টিভ। সো আই এম ভেরি গ্রেটফুল। শ্বশুর বাড়ির সাপোর্টটাও ছিল, আমার শ্বশুর বাড়ির সাপোর্ট ছিল।
সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি অর্জন করেছেন এত বছরে, সেটা কি? সেটা আমার 2টা বাচ্চা। প্রতিটা মায়ের কাছে আসলে তার নিজের বাচ্চা অনেক বড় সম্পদ। কিন্তু আবার ওটার মধ্যে আবার সুদ আছে। আচ্ছা। আমার নাতি, সেটা হলো আসল সম্পদ। আচ্ছা, কয়টা নাতি? একটি নাতি। কি নাম ওর? ওর নাম রিয়ান। তো একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি তো অনেক পুরস্কার পেয়েছেন, জি। তার মধ্যে উল্লেখযোগ্য কোন পুরস্কারটি আপনাকে বেশি নাড়া দিয়েছে? আমি যখন ফরচুন ম্যাগাজিনের অ্যাওয়ার্ডটা পেলাম, ওরা 20 লিডিং উইমেন এন্টারপ্রেনিউর অফ দ্য ওয়ার্ল্ড, ওটা যখন পেলাম তখন একটু মানে বিশ্বাস করি নাই প্রথমে। যখন ওরা বারে বারে আমাকে ইমেল পাঠাচ্ছে, আমি ভাবছি স্ক্যাম বুঝি এটা, বিশ্বাস করি নাই, বারে বারে উত্তর দিচ্ছি না, ডিলিট করে দিচ্ছি, এরকম করছি। তারপরে যখন এখান থেকে এমবেসি থেকে আমাকে ফোন করে বলছে, তাও আমি ভাবছি যে এটা এমবেসির নাম করে বুঝি কেউ বলছে। তারপরে when the ambassador called me and said, why aren't you answering? তখন I got একটু যে আরে what is this? তারপরে ওটা যখন নিতে গেলাম তখন I really felt good. আপনার ফিউচার প্ল্যান, আপনার অ্যাডকম নিয়ে এখন ফিউচার প্ল্যান কি? দেখেন, অ্যাডকম নিয়ে ফিউচার প্ল্যান বলতে গেলে যেটা হবে যে এখন কিন্তু আমরা আর ঠিক বাংলাদেশের গণ্ডির মধ্যে থাকলে চলে না। আমাদের এখন কম্পিটিশন ইজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা। সো আমার অ্যাডকম এখন বাংলাদেশ স্ট্যান্ডার্ডে থাকলে হবে না, আমাদের ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উঠাতে হবে। সো ওই চেষ্টাটা চলছে আমাদের আর কি, যে ইন্টারন্যাশনালি কি হচ্ছে, হাউ উই ক্যান মেনটেন দ্যাট স্ট্যান্ডার্ড, ওইগুলি চেষ্টা করে যাচ্ছি আর কি। বাংলাদেশে জন্ম হয়েছে আপনার, দেশের কাছে আপনার কি চাওয়া? আমি দেশটাকে অসম্ভব ভালোবাসি, কেউ বিশ্বাস করবে না আমি কতটা ভালোবাসি। আমি দেশটার মানে একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই এই দেশের, এবং আই নো আমাদের এই দেশ একদম এগিয়ে যাবে। বিশ্বে একটা অনেক নাম হয়েছে আমাদের দেশে, আরও নাম হবে, আরও সুনাম হবে আমাদের দেশে। আই এম শিওর অ্যাবাউট ইট। আপনার সাথে আমাদেরও একই কামনা থাকলো। আপনি ভালো থাকবেন, এবং আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি, অনেক ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে, আমাদের রূপান্তরের পক্ষ থেকে। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্যে। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা যার কথা শুনলেন তার গল্প কিন্তু একেবারে রূপকথার মতো। সেই ছোট্ট একটা রুমের মধ্যে শুরু হয়েছিল অ্যাডকমের যাত্রা। আজ অ্যাডকম বিশাল পরিসরে ছড়িয়ে গিয়েছে দেশের বাইরে। আমরা শুভকামনা জানাই যিনি এই অ্যাডকমকে প্রতিষ্ঠা করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে লিখে নিন আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে রয়েছে যোগাযোগের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। আবার দেখা হবে এই দিন, এই মুহূর্তে। তুমি তো আমার চেনা পলক, তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো। যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে। কথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে। হৃদয়ে এসে যাবো আজ দুজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনায়। হৃদয়